হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে মাধ্যমিক স্টুডেন্টসদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও শুরুতে প্রতিটি স্টুডেন্টকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভালো করেই জানি আগামী 2 ফেব্রুয়ারি থেকে আমাদের মাধ্যমিকের পরীক্ষাটি শুরু হতে চলেছে, তাই আমাদের হাতে সময় খুবই কম, আর মাত্র 3 সপ্তাহের মতো। এই শেষ 3 সপ্তাহে আমাদের পরীক্ষার্থীদের কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি। আশা করছি তোমরা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকের ভিডিওটি আমি কী বিষয়ের উপর বানাতে চলেছি। আজকে মূলত আমি ক্লাস 10-এর লাইফ সায়েন্সের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কিছুদিন আগে আমি প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে একটি ভিডিও বানিয়েছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো অবশ্যই আমার প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিও। তো ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে যে মাধ্যমিকের পরীক্ষায় এই অধ্যায়টি থেকে আমাদের মোট 19 মার্কসের প্রশ্ন সাধারণত হয়ে থাকে। আমি বিভিন্ন টেস্ট পেপার, রায়ামার্টিনের কোশ্চেন ব্যাংক এবং বিভিন্ন স্কুলের টেস্টের এক্সাম থেকে যে প্রশ্নগুলি বারবার করে এই অধ্যায় থেকে রিপিট করেছে সেই প্রশ্নগুলি আজকে তোমাদের সাথে আমি তুলে ধরেছি। তো প্রথম যে প্রশ্নটি আমাদের এই অধ্যায় থেকে তৈরি করতে হবে সেটি হলো একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলি গুরুত্ব ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ার, এই দুটো টপিক আমাদের খুব ভালো করে এবছরের জন্য তৈরি করতে হবে, কারণ আমরা মাধ্যমিকে দেখেছি আমাদের সাধারণত 1 মার্কস, 2 মার্কস এবং 3 মার্কসের প্রশ্ন হয়ে থাকে। তো এখান থেকে বিভিন্ন টাইপের শর্ট প্রশ্ন বা এসএকিউ প্রশ্ন এই টপিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটি আমাদের করতে হবে সেটি হলো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদ বর্ণনা করো। আমরা দেখেছি এই অধ্যায় থেকে কিছু ছোট ছোট পার্থক্য আমাদের পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে। তো তোমাদের জন্য এবছরে যে পার্থক্যগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমি এই 3 নম্বর প্রশ্নে সেগুলি দিয়ে দিয়েছি। প্রথম যে পার্থক্যটি আমাদের করতে লাগবে সেটি হলো অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো। তারপর ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য লেখো। মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য। উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিসের মধ্যে পার্থক্য। প্রাণী সাইটোকাইনেসিস ও উদ্ভিদের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য। এর মধ্যে এই শেষের 3টি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার জন্য। কোষচক্রের বিভিন্ন দশাগুলি সারণীর সাহায্যে লেখো। আমরা জানি কোষচক্রে বিভিন্ন দশা থাকে, S1, G1, S2, G2। তো প্রত্যেকটি দশা আমাদের ভালো করে পড়তে লাগবে। এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন সাধারণত পরীক্ষায় এসে থাকে। তারপর একটি কোষচক্রের ইন্টারফেসের বিভিন্ন দশাগুলি কী কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, বা একটি কোষচক্রে ইন্টারফেস দশা না ঘটলে কী সমস্যা দেখা দেবে। তারপর 6 নম্বর প্রশ্ন, এবছর পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কোষচক্রের গুরুত্ব লেখো। তারপর 7 নম্বর, কোষচক্র নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটে। এখানে আমাদের ক্যান্সারের ব্যাপারটাকে সাধারণত হাইলাইট করতে লাগবে এই প্রশ্নের জন্য। তারপর মাইটোসিসের ক্ষেত্রে প্রোফেজ ও টেলোফেজ দশায় কি কি ঘটনা ঘটে। প্রোফেজ ও টেলোফেজ দশার পরস্পর বিপরীত কেন ব্যাখ্যা করো। 9 নম্বর, উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোকাইনেসিস কিভাবে ঘটে। আমাদের সাইটোকাইনেসিস টপিকটা খুব ভালো করে পড়তে লাগবে। তারপর উদ্ভিদ ও প্রাণীকোষের মিওসিস ও মাইটোসিসের কোষ বিভাজন কোথায় ঘটে, এর একটা তালিকা প্রস্তুত করো। 11 নম্বর, মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো। গত বছর আমাদের পদ্ধতিটা চলে এসছে, তো এবছরের গুরুত্বটা খুবই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। মিওসিস কোষ বিভাজনে সম্পর্কিত নিচের ঘটনাগুলি ব্যাখ্যা করো। ক্রোমোজোম ও ক্রোমাটিডের পৃথকীকরণ আর ক্রসিং ওভার। ক্রসিং ওভার এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট টপিকটা। এই টপিকটা আমাদের ভালো করে রেডি করতে লাগবে।
তারপর কোষ বিভাজনের তাৎপর্য লেখো। অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের 4টি করে বৈশিষ্ট্য লেখো। তারপর একটি উদ্ভিদের দেহকোষের ক্রোমোজোমের সংখ্যা যদি 12 হয় তবে ওই উদ্ভিদের পাতার কোষ, পরাগরেণু, ডিম্বাণু ও শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? আমাদের সাধারণত এই চ্যাপ্টার থেকে এরকম টাইপের ছোট নিউমেরিক্যালস পরীক্ষায় আসার চান্স আছে। তো আমাদের এই কিভাবে এই প্রত্যেকটা জিনিসে বার করতে হয় সেই প্রসেসটা ভালো করে আমাদের জেনে রাখতে লাগবে। তারপর 15 নম্বর, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বলা হয় কেন? তারপর প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ ও টেলোফেজের প্রতিটি দশায় কি ঘটে ব্যাখ্যা করো। মানে কোন দশায় নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে যায়, কোথায় আবার পুনরায় আবির্ভূত হয়, এই প্রত্যেকটা ব্যাপার আমাদের প্রত্যেকটা ফেজের বৈশিষ্ট্যগুলোকে ভালো করে জেনে রাখতে লাগবে। তোমাকে যে কোনো একটা বৈশিষ্ট্য তুলে বলবে এই বৈশিষ্ট্যটি কোন দশায় দেখা যায়, তোমাকে সেটা আইডেন্টিফাই করতে লাগবে। তারপর দেখো আমাদের সেকেন্ড পার্ট এই অধ্যায়ে যেটি রয়েছে সেটি হলো জনন। জনন থেকে আমাদের মোট আমি তোমাদের সুবিধার জন্য 7খানা কোশ্চেন রেখেছি। আশা করছি তোমরা যদি এই 7টি প্রশ্ন জনন থেকে করতে পারো, এর বাইরে কোনো প্রশ্ন এই বছর মাধ্যমিকের জন্য তোমাদের এই অধ্যায় থেকে করতে লাগবে না। প্রথম যেই প্রশ্নটি আমাদের করতে লাগবে সেটি হলো উদ্ভিদের 3টি প্রাকৃতিক ও 3টি কৃত্রিম অঙ্গজ জননের পরিচয় দাও। তারপর উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। আমরা জানি এখানে 5 রকমের যৌন জনন মানে অযৌন জনন আছে, তো সেখানে প্রত্যেকটি পদে উদাহরণ আমাদের ভালো করে জেনে রাখতে লাগবে। তোমাকে যে কোনো একটা উদাহরণ তুলে বলবে যে এইটি কোন অযৌন জননের আন্ডারে হয়। দেখো এই বছর আমাদের 2026 মাধ্যমিকের জন্য এই 3 নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই জনন টপিকটা থাকে। ফার্নের যৌনক্রমে রেখচিত্র সাহায্যে বর্ণনা করো। এই ফার্নের যৌনক্রম এবছর মাধ্যমিকে যদি এখান থেকে কোনো প্রশ্ন এসে থাকে তো এই প্রশ্নটা আসার চান্স খুবই বেশি। নেক্সট, জননের গুরুত্ব উল্লেখ করো। যৌন ও অযৌন জননের মধ্যে পার্থক্য লেখো। পাথরকুচি পত্রজ মুকুলের সাহায্যে কিভাবে প্রাকৃতিক অঙ্গজ বংশবিস্তার করে সেটা লেখো। তারপর মাইক্রোপ্রোপেগেশনের গুরুত্ব লেখো। নেক্সট আমাদের যে পার্টটি থাকে এখান থেকে সপুষ্পক উদ্ভিদদের যৌন জনন। এখান থেকে সাধারণত আমি তোমাদের জন্য বেশি প্রশ্ন রাখিনি, 4টি প্রশ্ন রেখেছি। তোমরা যদি এখান থেকে 2 নম্বর প্রশ্নটা খুব ভালো করে তোমাদের এই 4টে প্রশ্নের মধ্যে থেকে তৈরি করতে লাগবে, কারণ এই বছর 2 নম্বর প্রশ্নটি আসার চান্স খুবই বেশি। দেখো প্রথম যে প্রশ্নটি আছে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলি বর্ণনা করো। আর 2 নম্বর প্রশ্ন যেটি আছে সেটা হলো সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে নিষেক এবং নতুন উদ্ভিদ গঠন কিভাবে হয় তা একটি রেখচিত্রের সাহায্যে উপস্থাপন করো। তোমাদের এই টপিকটা খুব ভালো করে এবছর পড়তে লাগবে, এই ডায়াগ্রামটাও খুব ভালো করে প্র্যাকটিস করে যেতে লাগবে। এখান থেকে 3 মার্কস কি 4 মার্কসের প্রশ্ন আসার চান্স খুবই প্রবল। তারপর ইতর পরাগযোগ অপেক্ষায় স্বপরাগযোগ উন্নত, উক্তিটি ব্যাখ্যা করো। তারপর 4 নম্বর প্রশ্নটি যেটি আছে, বায়ু পরাগী, জল পরাগী, পক্ষী পরাগী, পতঙ্গ পরাগী ফুলের উদাহরণ ও বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট যে পার্টটি আমাদের এই অধ্যায়ে আছে সেটি হলো বৃদ্ধি ও বিকাশ। এখান থেকে আমাদের সাধারণত 2টি দশা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। প্রথমটি হলো বয়ঃসন্ধি দশা, আর একটা হলো বার্ধক্য দশা। তোমরা যদি এই দুটো দশা ভালো করে করো, আশা করছি এই টপিক থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে এই 2টি দশা থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে থাকবে। তো প্রথম প্রশ্নটি হলো কি, মানব বিকাশের বয়ঃসন্ধি দশার যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা ব্যাখ্যা করো। 2 নম্বর, মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায়
দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো। 3 নম্বর, কোষীয় বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক কী? দেখো, আর এই অধ্যায় থেকে তোমাদের সেরকম কোনো প্রশ্ন তৈরি করতে লাগবে না। তোমরা যদি এই কটা প্রশ্ন এই অধ্যায় থেকে তৈরি করতে পারো, আশা করছি এর বাইরে কোনো প্রশ্ন মাধ্যমিকের পরীক্ষায় আসবে না। আজকের জন্য ভিডিওটি এতটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এই পিডিএফটি ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে সরাসরি যুক্ত হয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের মনে হয় যে কোনো প্রশ্নের উত্তর তোমাদের অজানা আছে বা বুঝতে পারছো না কিভাবে লিখতে লাগবে, অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে একটি ভিডিও বানিয়ে তোমাদের সামনে চলে আসবো।